যাও সামনে শুরু করে দেখো আরে মানুষ এসে বলবে কি দিয়ে ক্লাসে কি লিখছে হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা ঠিক কাঙ্ক্ষিত সময় চলে এসেছি আমাদের আজকের ক্লাস নিয়ে। আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম, আপনারা জানেন যে আমাদের সপ্তাহে 6 দিন ব্যাপী আমরা ক্লাস নিচ্ছি, অর্থাৎ শুধু সোমবার ব্যতীত বাকি যে 6 দিন রয়েছে সেই 6 দিনই কিন্তু আমরা ক্লাস কন্টিনিউ করছি, ক্লাসগুলো কন্ডাক্ট করছি। সো এই ক্লাসগুলো মূলত একদমই ফ্রিতে, আপনাদের কোনো কিছু পে করতে হবে না। শুধুমাত্র ঠিক রাত 10টায় যদি আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে চলে আসেন তবেই ক্লাসগুলো একদমই বিনামূল্যে করতে পারবেন এবং ক্লাসগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির। আর আপনারা জানেন যে আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম আপনাদের, যেটা আমার লেখা যে বইটা রয়েছে গ্রামালজি, এই গ্রামালজি বইটা আমি ক্লাসের মাধ্যমে শেষ করে দিব, অর্থাৎ ক্লাস নিয়ে এরকম লাইভ ক্লাস নিয়ে এই বইটা একদম শেষ করে দিব। প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে একদমই বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করে শেষ করে দিব। এই বইটার বিশেষত্ব নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি বিভিন্ন ক্লাসে। যদি একটু বলি যে এই ক্লাস থেকে কারা কারা উপকৃত হবে, ক্লাস থেকে বেসিক্যালি সবাই উপকৃত হবে যাদের গ্রামার দরকার, যারা মনে করেন যে গ্রামারটা আপনারা দরকার, আপনাদের শেখা উচিত, বিশেষ করে এসএসসি এইচএসসি ব্যাচে যারা আছেন, অথবা যারা বিসিএসে জব দেবেন, জবে চাকরি করবেন, পরীক্ষা দেবেন, কিংবা চাকরি পরীক্ষা দেবেন, অথবা ব্যাংকের পরীক্ষা দেবেন, অথবা বিসিএসের পরীক্ষা দেবেন। তো মোট কথা গ্রামার যত জায়গায় দরকার আছে সব জায়গাতে দরকার কাজে দেবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু এটা গত ক্লাসে যেই জিনিসটুকু পড়িয়েছি আপনাদের অনেকেই বলেছিলেন যে খুব সুন্দর করে জিনিসগুলো বুঝতে পেরেছেন। সো আমরা ক্লাসগুলোতে ফোকাস করি যাতে করে আপনাদের সবচেয়ে একদম অর্থাৎ ইজিয়েস্ট ওয়েতে জিনিসগুলোকে খুব সুন্দর করে দেওয়া যায়। আচ্ছা, আপনাদের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে, আমরা সেগুলো নিব। তার আগে একটু আপনাদের কাজ রয়েছে। কাজটা হচ্ছে কি, সবাই একটু আমরা লাইভটা শেয়ার করে দেবো। যারা যারা দেখছেন এই মুহূর্তে সবার নৈতিক দায়িত্ব এটা, কারণ আমরা ফ্রিতে ক্লাস দিচ্ছি, আপনাদের দায়িত্ব পরে লাইভটা একটু শেয়ার করে দেয়া। আর দ্বিতীয় কাজ হচ্ছে নিজেরা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আর বন্ধুদের মেনশন করে দিবেন যাতে করে কয়েকজন বন্ধু এসে আপনার সাথে ক্লাস করতে পারে। সো আমরা প্রথমে আপনাদের কিছু কমেন্ট নিয়ে নিব, তারপর ইনশাআল্লাহ আমাদের আজকের ইনিশিয়াল ক্লাসটা শুরু করব। মিম পিন করে দিও। হ্যাঁ, অলরেডি অনেকে যুক্ত হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। বইটা সম্পর্কিত বিস্তারিত জানতে ক্যাপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেন অথবা আমাদের পেজে নক দিলে হবে। ওকে, আমরা সবাই একটু শেয়ার করে দিই। আমাদের স্টুডেন্ট সংখ্যা আমরা চাই যে আগের থেকে যাতে বেশি হয়, কারণ স্টুডেন্ট যত বেশি হয় আমাদের ক্লাসগুলোর, আমাদের শেখানোর যেই উদ্দেশ্যটা এটা আরও বেশি সফল হয়। ঠিক আছে, চট্টগ্রাম থেকে আমাকে দেখছেন, সাদিয়া যেমন দেখছেন চাঁদপুর থেকে, সামি আছেন আমার সাথে সিলেট থেকে, বিয়ানীবাজার থেকে আমাকে দেখছেন, প্যারিস আহমেদ আছেন সিলেট থেকে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। রবিউল ইসলাম ভাই ভালো আছি। দ্য বুকের প্রাইস কত? বইটার প্রাইস হচ্ছে 387 টাকা। এটা রকমারি.com থেকে আপনি করতে পারবেন। ইনডিড, ঠিক আছে। বরিশালে পলিটেকনিক্যালে মুক্তিযোদ্ধা ছাত্রাবাসের, আচ্ছা মাসুদ রেজা ভাই মশার কামড় খাচ্ছে আর লাইভ দেখছে, ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করছি, কারণ অনেক সময় হয়ে গিয়েছে। একটু সবাই যুক্ত হয়ে যাক, ততক্ষণে আমরা একটু রিক্যাপ করে নিই যে গত ক্লাসে আমরা কী কী পড়েছিলাম। আপনারা জানেন যে গত ক্লাসে আমরা খুব সুন্দরভাবে পার্টস অফ স্পিচের কিছু জিনিস দেখেছিলাম, অর্থাৎ একটা ক্রিকেট দলের সাথে তুলনা করে পার্টস অফ স্পিচ বুঝেছিলাম, এবং সাত ভাই চম্পার সাথে তুলনা করে আমরা 8 প্রকারের যে পার্টস অফ স্পিচ আছে এইটার ব্যাখ্যাটা দেখেছিলাম। এবং আজকে গত ক্লাসে আর একটা জিনিস দেখা হয়েছিল, নাউনের প্রকারভেদগুলো। নাউন কাকে বলে, নাউন কয় প্রকার, ওকে কি, নাউনের ভিতরের যে প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, এবং প্রপার নাউন এবং কমন নাউন পর্যন্ত আলোচনা হয়েছিল। আমরা আজকে কালেকটিভ নাউন পর্যন্ত, কালেকটিভ নাউন থেকে শুরু করব। তাহলে আজকের প্রথম টপিক কি? কালেকটিভ নাউন। যারা গত ক্লাসটা করেননি তারা আজকের ক্লাসের পর রেকর্ডের ক্লাসটা একটু দেখে নেবেন, আমাদের পেজে কিন্তু আপলোড করা আছে অলরেডি। ঠিক আছে। আচ্ছা, কালেকটিভ কথার অর্থই হচ্ছে যে সমষ্টিবাচক। তাহলে কালেকটিভ নাউন কথার অর্থ হচ্ছে সমষ্টিবাচক নাম। সমষ্টিবাচক নাউনগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন। এখন কথা হলো সমষ্টিবাচক বলতে আমরা কি বোঝাই। খেয়াল করেন, আমাদের সমাজে কিংবা আমরা যেই সোসাইটিতে বসবাস করি এই সমাজে কিছু নাম আছে যেগুলো দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয় না। যে নামগুলো যখন আপনি নিচ্ছেন, নামগুলো ধরে রাখছেন, তখন একটা সমুদয় জাতি কিংবা সমুদয় গোষ্ঠী অথবা
একটা কমপ্লিট দল বা টিমকে বোঝানো হয়। এই ধরনের নাউনগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে অর্ডার করলে পাবেন, অবশ্যই পাবেন। আপনারা কালকের মধ্যে, কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন। বইটা কালকে অর্ডার করেছি, আপনি আগামী 2 দিনের মধ্যে বইটা হাতে পেয়ে যাবেন। যারা অর্ডার করেছেন তারা বইটা 2 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা অর্ডার করেননি, ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্যাপশনে লিঙ্ক ক্লিক করে আপনারা অর্ডার করে ফেলেন এখনই, ঠিক আছে? ওকে, তাহলে কালেকটিভ নাউনের আমরা কিছু উদাহরণ দিই, সংজ্ঞাটাও আমরা দেখে নিলাম। অর্থাৎ সমষ্টিবাচক নামকে আমরা বলছি কালেকটিভ নাউন। এবার যদি আমরা খুব সিম্পলি একটা জিনিস চিন্তা করি, যেমন আর্মি, আমরা আর্মি যখন চিন্তা করি, কিংবা পুলিশ, আর্মি কিংবা পুলিশ, এই দুইটা শব্দ আমরা যখন বলছি যে পুলিশ, পুলিশ মানে কিন্তু একজন ব্যক্তিকে বোঝানো হয় না, ঠিক আছে? পুলিশ মানে একজন ব্যক্তিকে কখনোই বোঝানো হয় না। পুলিশ মানে হচ্ছে একটা দল, পুলিশ বাহিনীকে, পুরো প্লাটুনকে, পুরো বাহিনীকে আমরা বলছি পুলিশ। কিংবা আর্মি, আর্মি মানে আর্মির দলটাকে, অর্থাৎ আর্মি যতগুলো আর্মি আছে বাংলাদেশে, আর্মি মানে হচ্ছে পুরো আর্মিটাকে বোঝায়। আর্মি একটা দল হিসেবে কাজ করে, আমরা একজনকে আর্মি বলতে পারি না। আমরা অফেন একটা কথা বলে থাকি যে আমার বাবা একজন আর্মি, আমার মা একজন আর্মি অফিসার, আমার বাবা একজন আর্মি অফিসার, ঠিক আছে? খেয়াল করে দেখবেন, আর্মি অফিসার বললে ঠিক আছে, কিন্তু শুধু আর্মি বলা যাবে না যে আমার বাবা একজন আর্মি, এটা বলা যাবে না। কারণ আপনার বাবা একা কখনো আর্মি হতে পারে না। আপনার বাবা আর্মির একজন সদস্য, কিংবা আর্মির একজন অফিসার, কিংবা আর্মি পার্সন, এটা হতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার পরবর্তী জায়গায় চলে যায়। যেমন আমরা আরও কিছু জিনিস খেয়াল করতে পারি, যেমন টিম। কি? টিম, টিম মানে কি? দল। দল কখনো একা গঠিত হয় না, দল একজন দ্বারা গঠিত হবে না, 2 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে একটা দলের মধ্যে, তাই না? তারপর সভা, ঠিক আছে? মিটিং, একটা সভাও কিন্তু আপনি একজন কখনোই করতে পারবেন না। তো এই ধরনের নাউনগুলো, এগুলোকে আমরা বলছি কি? কালেকটিভ নাউন। কি বলছি? কালেকটিভ নাউন। আচ্ছা, আদিব খান ভাইয়া বলেছেন বইটি সংগ্রহ করেছি, চমৎকার লিখেছেন, অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, এবং আপনি যদি বইটা পছন্দ করে থাকেন আরও কয়েকজনকে একটু সাজেস্ট করবেন যাতে করে তারাও বইটা সংগ্রহ করে। আচ্ছা, খন্দকার সাইম বলেছেন যারা বইটা এখনও আসে নাই, যারা বইটা সন্দিহান আছেন যে বইটা এখনও আপনাদের কাছে পৌঁছে না, একটু অপেক্ষা করবেন। আমরা বই আজকেও কিছু পাঠিয়েছি, কালকের মধ্যে এবং পরশু দিনের মধ্যে, 2 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, পাবেন ইনশাআল্লাহ। ডেলিভারি চার্জ চিরঙ্গে, আপনি যদি রকমারি থেকে অর্ডার করেন তাহলে হয়তো একটু কমে পাবেন। ওকে, দিনাজপুর মারুফা আক্তার রুমি আপু বলেছেন। আচ্ছা, আমরা এর পরে চলে যাই। এটা ছিল কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আমাদের মনে হয় না যে আর কোনো প্রবলেম আছে। এবার আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা কমন নাউনকে কিংবা অন্য কোনো নাউনকেও কালেকটিভ নাউনে রূপান্তর করতে পারি। যেমন আপনি খেয়াল করে দেখেন, যেমন আমরা যদি বলি যে কি বলা যায়, শিপ, এই শিপটা কিন্তু কালেকটিভ নাউন নয়, শিপ কিন্তু কোনো কালেকটিভ নাউন নয়। এই শিপটাকে আমরা একটা কালেকটিভ নাউনে রূপান্তর করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট রুল আছে, নির্দিষ্ট জিনিস ফলো করতে হয়। সেটা কি? একটা কালেকটিভ নাউনের অংশ এর সাথে যুক্ত করতে হবে। কীরকম? যেমন আমরা বলতে পারি আ হার্ড অফ শিপ, অর্থাৎ একটা শিপের, একটা ভেড়ার পাল। এই হার্ড মানে কি? পাল। আর হার্ড মানে কি? পাল। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? কত টাকা ভাইয়া? বইটার দাম হচ্ছে 387 টাকা। আপনারা চাইলে রকমারি থেকে অর্ডার করতে পারবেন, ঠিক আছে? রকমারি থেকে অর্ডার করতে পারবেন। রিসিভ দ্যাট বুক। যারা বইটা পেয়েছেন, এখানে যারা কমেন্টে বলছেন যে আমরা বইটা পেয়েছি, তাদের কাছে বইটা কেমন লেগেছে একটু কমেন্টে বলবেন প্লিজ। আপনাদের কাছে বইটা কেমন লেগেছে আমাকে একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরও কিছু দেখি, যেমন একটু আ প্যাক অফ ডগ, একটা কুকুরের দল, একদল কুকুর। আ প্যাক অফ ডগ, আ প্যাক অফ ক্যাট, ঠিক আছে? তাহলে এরকম আরও আছে। আ ছইর অফ, CHOIR, ছইর অফ। এরকম একটা কালেকটিভ নাউনের অংশ যদি যে কোনো নাউনের সাথে যুক্ত করা যায় তাহলে পুরোটা একটা কালেকটিভ নাউন হিসেবে কাজ করে। এই পুরোটা একটা কালেকটিভ নাউনে রূপান্তরিত হয়ে যায়। বুঝতে পেরেছি আমরা?
আচ্ছা দেখেন এখানে আমি বইয়ের মধ্যে অনেকগুলো লিস্ট দিয়ে রেখেছি, আপনি দেখেন কিভাবে একটা নর্মাল নাউনকে আপনি কালেকটিভ নাউনে রূপান্তর করবেন সেটার খুব সুন্দর করে অনেকগুলো লিস্ট দেওয়া আছে। যারা বইটা সংগ্রহ করেছেন এগুলো একবার করে পড়ে নেবেন, পড়লে আপনি বুঝতে পারবেন যে কীভাবে অন্য ধরনের নাউনগুলোকে আপনি কালেকটিভ নাউনে রূপান্তর করতে পারবেন। এগুলো আরও আছে, অনেকগুলো ব্যবহার করেছি আমি, অনেকগুলো দিয়েছি, ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন। কমপ্লিট। আর কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় না আর কোনো প্রশ্ন আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাই পরবর্তী জায়গায়, একটু দেখেন কালেকটিভ নাউন চলে গেল, আমরা চলে যাই ম্যাটেরিয়াল নাউনে। আপনারা জানেন যে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল শব্দটার অর্থ কী? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল শব্দের অর্থই হচ্ছে উপাদান। তাহলে এই ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে উপাদানবাচক নাউন, উপাদানবাচক নাউন, অর্থাৎ যে নাউনগুলো দ্বারা উপাদানকে নির্দেশ করা হয়, উপাদান বোঝায়। উপাদান কাকে বলি আমরা? উপাদান মানে হচ্ছে কাঁচামাল, আমরা বলি না কাঁচামাল, অর্থাৎ যেমন আপনি যদি মিষ্টি তৈরি করতে যান দুধ দরকার পড়বে, দধি দরকার পড়বে, চিনি দরকার পড়বে, তারপরে হচ্ছে আপনার ময়দা দরকার পড়বে, তাই না? তাহলে মিষ্টি তৈরি করতে গেলে আমাদের দুধ, চিনি, ময়দা। তাহলে মিষ্টির উপাদান যদি আমরা বলি কোনগুলো? দুধ একটা উপাদান, চিনি একটা উপাদান, ময়দা একটা উপাদান। তাহলে এই যে উপাদানগুলো আছে এগুলো ম্যাটেরিয়াল নাউন, এটা খেয়াল করে দেখেন। তাহলে মিল্ক এটা একটা ম্যাটেরিয়াল নাউন, সুগার এটা একটা ম্যাটেরিয়াল নাউন, তারপর ফ্লোর এইটা একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। আমরা চেয়ার কী দিয়ে তৈরি করি? কাঠ দিয়ে তৈরি করি, তাহলে কাঠ হচ্ছে একটা উপাদান, উড একটা ম্যাটেরিয়াল নাউন। অর্নামেন্টস, গহনা কী দিয়ে তৈরি করি? ডায়মন্ড দিয়ে, তাহলে ডায়মন্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। এরপর গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন, সিলভার একটা ম্যাটেরিয়াল নাউন। তো এরকম আরও অনেক আছে, ঠিক আছে, এরকম আরও অনেক আছে। যেমন জুট একটা ব্যাগ কী দিয়ে বানানো হয়? পাট দিয়ে, জুট একটা ম্যাটেরিয়াল নাউন। এরকম আরও অনেক আছে। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য কি? খুব ইজি। কালেকটিভ নাউন দ্বারা কি বোঝায়? সমষ্টি বোঝায়। আর কমন নাউন দ্বারা সাধারণ নাম বোঝায়। সাধারণ নাম, বাবা, একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে বাবা, কিন্তু বাবাটা তার নাম না, তার একটা আলাদা নাম আছে, বুঝতে হবে। কালেকটিভ মনে রাখার উপায় হচ্ছে এটা তার দল বোঝাবে, সোজা কথা। ক্লিয়ার? ওকে, অনেক ধন্যবাদ। ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে এইটুকুতে আমাকে একটু বলবেন প্লিজ। আচ্ছা, ফ্যাক, হার্ড এসবগুলো কোনটা কোন অ্যানিমেলের সাথে যুক্ত করব? দেখেন, ফ্যাক, হার্ড, চয়ের এই জিনিসগুলো অ্যানিমেলের সাথে যুক্ত হয়, পশু পাখির সাথে যুক্ত করা হয়। কিন্তু আপনি বলতে পারেন না যে বোর্ড, আমরা বলি না বোর্ড, আ বোর্ড অফ চেয়ারম্যান, আ বোর্ড অফ চেয়ারম্যান। এরকম কিছু সিমিলার শব্দ আছে, কিছু সিমিলার কালেকটিভ নাউন আছে যেগুলো আপনি শুধু মানুষের সাথেই ব্যবহার করতে পারবেন। আপনি মানুষের সাথে হার্ড ব্যবহার করতে পারবেন না, চয়ের ব্যবহার করতে পারবেন না। সো এগুলো স্পেসিফিক, এগুলো একটু দেখে নিলে, আমি যদি ওইটা বর্ণনা করতে যাই তাহলে প্রচুর অনেক বড় একটা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। ওইটা আপনি এক নজর দেখে নিলে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ম্যাটেরিয়াল নাউন নিয়ে কোনো সমস্যা নাই আমার মনে হয়, আর কোনো প্রবলেম থাকার কথা নয়। এবার আমরা আরেকটা জিনিস দেখি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। গণনার উপর ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। গণনার উপর ভিত্তি করে, আরও দুই প্রকার নাউন রয়েছে, সরি আরও একটা আছে যেটাকে আমরা বলছি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, এই কম্পাউন্ড নাউন কথার অর্থ কী? কম্পাউন্ড মানে হচ্ছে কি যৌগিক, অর্থাৎ একের অধিক জিনিস থাকবে। তাহলে কম্পাউন্ড নাউন মানে নাউন থাকবে হচ্ছে একের অধিক, দুইটা নাউন থাকতে পারে, তিনটা নাউন থাকতে পারে, কিন্তু তারা এক পাশাপাশি বসবে, একটা নাউনের মতো আচরণ করবে, সোজা কথা। যেমন আমরা বলি যে ব্ল্যাকবোর্ড, BLACK, ব্ল্যাক, BOARD, বোর্ড, এই দুইটা আলাদা শব্দ। ব্ল্যাক এটা একটা নাউন, এটা কালারের নাম, রঙের নাম। বোর্ড, এই বোর্ড মানে কি? যেখানে আমরা লিখি কিংবা একটা সমতল বস্তু। তাহলে খেয়াল করেন, এই যে বোর্ড অথবা ব্ল্যাক দুইটা আলাদা শব্দ, কিন্তু আমরা ব্যবহার করি একসাথে, ব্ল্যাক বোর্ড। তাহলে দুইটা নাউন একটা নাউনের মতো কাজ করছে, এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। আরও কিছু উদাহরণ দেখি, যেমন আমরা বলি না কফি কাপ, কফি কাপ, ঠিক আছে। পোস্ট অফিস,
পোস্ট অফিস, তারপরে পুলিশ অফিসার, খেয়াল করেন এই সবগুলো কিন্তু আমরা একটা করে নাউন হিসেবে ব্যবহার করি, অথচ প্রত্যেকটার মধ্যে একের অধিক নাউন যুক্ত রয়েছে। কমপ্লিট। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছি। আমরা একটু দেখি, ঠিক আছে। এবার আমরা চলে যাই অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমার মনে হয় না যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা, কারণ এটা নিয়ে আমি কথা বলেছি অলরেডি। কী নাউন নিয়ে? অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কথা বলেছি। তারপরে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার। আমি বলেছিলাম যে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, ফিল করা যায়, এগুলোকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মধ্যে ছিল মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, ভ্রাতৃত্ব, মাতৃত্ব, তারপর হচ্ছে পিতৃত্ব, এরপর দয়া, এরপর সততা, এই যে অনেকগুলো জিনিস কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এবার আমাদের মানে জাতির কাছে, অর্থাৎ আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি তাই হয় AIR, ARটা কী ধরনের নাউন? এটা কি কনক্রিট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, নাকি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন? আপনাদের কাছে প্রশ্ন, একটু ঝটপট বলে ফেলবেন, কমেন্ট করে ফেলেন, ঝটপট ঝটপট কমেন্ট করে ফেলেন, দেরি করবেন না। আচ্ছা, ঝটপট বলেন। এয়ার, এয়ার মানে কি? বাতাস। এটা কি ধরনের নাউন? ঝটপট বলে ফেলবেন, ঝটপট বলে ফেলবেন, দেরি করা যাবে না। নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নামকে প্রপার নাউন বলে। ঢাকা, এনি নেম। আচ্ছা, আরে যেটা বলি সেটা আগে বলেন, আগে এটার উত্তর দেন। বই নিয়ে তো বলবই। দুর্জয় বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, রেহানা আক্তার আপু বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেকেই বলছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনফিউশনটা তো মূলত এখানেই দরকার লাগে। মোহাম্মদ নাহিদ বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, সাইফন বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা একটু দেখি যে এটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি না। আপনারা এখানে সায়েন্সের স্টুডেন্ট কারা কারা আছেন একটু কমেন্টে জানান তো। সায়েন্সের স্টুডেন্ট কারা কারা আছেন, তারা এই জিনিসটাকে আরও ভালো করে বুঝবেন। দেখেন, এয়ার মানে হচ্ছে বাতাস। এই বাতাস তো বেসিক্যালি একটা জিনিসে হয় না, অনেকগুলো গ্যাসের সমন্বয়ে বাতাস হয়। এর মধ্যে অক্সিজেন থাকে, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, এর মধ্যে হাইড্রোজেন থাকে, তাই না? তারপরে এর মধ্যে আরও নাইট্রোজেন থাকে, অনেকগুলো জিনিস এর মধ্যে থাকে। NO2 সম্ভবত, নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে। তো এ অনেক কিছু থাকে, খেয়াল করে দেখেন। আবার অক্সাইড আপনার থাকে। তো এই যে খেয়াল করে দেখেন অনেক কিছু থাকে এর ভিতরে, এই এয়ারের ভিতরে। এই সব কিছু মিলিয়ে পানিও থাকে, H2O কণাও থাকে এর ভিতরে, ঠিক আছে, H2O কণাও থাকে। এই সব কিছু মিলে, যেটাকে আমরা জলীয় বাষ্প বলি, এই সব কিছু মিলিয়ে এয়ার হয়, এই তো। কিন্তু সংজ্ঞা অনুযায়ী এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা, হওয়ার যুক্তিযুক্ত, কারণ এটাকে ধরা যায় না, খাওয়া যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শুধুমাত্র আমরা ফিল করতে পারি, এটাই তো হওয়ার কথা। আপনাদের যুক্তিও কিন্তু তাই বলে। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, আমরা যখন একটা পাত্রের মধ্যে মুখটা বন্ধ করে দিয়ে কিছু বাতাস ভিতরে নিলাম, কিছু বাতাস ভিতরে নেওয়ার পর যদি এই পাত্রটা আপনি একটা ফ্রিজের মধ্যে রেখে দেন, একটা ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু এই বাতাসগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে? ঘনীভূত হয়ে নিচে পানি আকারে জমা হবে। কী আকারে জমা হবে? ঘনীভূত হয়ে পানি আকারে জমা হবে। অথবা আপনি আরও একটা জিনিস কল্পনা করেন, খুবই সোজা কথা। একটা বেলুন নিলেন, ফু দিয়ে ফুলালেন, এরপর মুখটা বেঁধে ফ্রিজের মধ্যে রেখে দিলেন। আপনি সকালবেলা উঠে দেখবেন যে বেলুনটার ভিতরে পানি জমে আছে, হালকা হালকা ভেজা ভেজা ভিতরে পানি জমে আছে। অর্থাৎ ওই বাতাসটা জমে ঠান্ডা, অর্থাৎ তার অণুগুলোর যে আপনার ঘর্ষণ বল আছে এটা কমে গিয়েছে, অণুগুলোর যে আপনার আন্তঃআণবিক শক্তি কমে গিয়েছে, আন্তঃআণবিক দূরত্ব কমে গিয়েছে, আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পেয়েছে। এই কারণে যেটা হয়েছে যে আমাদের বাতাসগুলো, এই পানির কণাগুলো আস্তে আস্তে ঘনীভূত হয়ে পানিতে রূপান্তরিত হয়েছে। ফিজিক্স কেমিস্ট্রি বুঝাই দিলাম লিটারেলি, যাই হোক, বাচ্চাদের পড়া।
এখন এই যে পানিটা আসলো, তাহলে পানিটা কই, কিসের পানি? এটা তো বাতাসই ছিল, তাই না? তাহলে বাতাসের কিন্তু একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। বাতাস থেকে আমরা ওয়াটারে রূপান্তরিত করতে পারি। তাহলে বাতাস একটা গ্যাস, এইটাকে আমরা ওয়াটারে রূপান্তর করতে পারি। তার মানে এয়ারের একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে। এই কারণে এয়ারকে আমরা কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না, এটা একটা হবে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? তাহলে এয়ারটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? প্রপার নাউন না, প্রপার নাউন তো হবে না। আচ্ছা, বুঝতে পেরেছি কমপ্লিটলি? বলেন এটা বুঝতে পেরেছেন কি না? ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এয়ারটা আপনার কিন্তু কনফিউজ হওয়া যাবে না। এয়ার, বাতাসটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এটা আমরা কখনোই, এটাকে আমরা কি বলবো না, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না। ঠিক আছে, মাথায় থাকবে? আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে। এখানে আরও একটা নাউন আছে যেটাকে আমরা বলছি ভার্বাল নাউন। নাম শুনেছেন? ভার্বাল নাউন। সো এই ভার্বাল নাউনটা আপনারা এখানে বুঝবেন না। এই ভার্বাল নাউন বুঝতে হলে আমাদের জিরান্ড জানতে হবে আগে। জিরান্ডটা ভালো করে জানতে হবে। তো জিরান্ডটা আমরা জানবো ভার্বের চ্যাপ্টারে, ভার্বের ক্লাসে। এই টপিকটা, এই ভার্বাল নাউনটা আমি ভার্বের ক্লাসে আপনাদের পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, আমরা বেসিক্যালি নাউনকে আরও দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি কাউন্টেবল নাউন, কাউন্টেবল, আরেকটাকে বলছি আনকাউন্টেবল। আচ্ছা, কাউন্টেবল, এগুলো খুবই ইজি জিনিস। কাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায়, যেগুলো গণনা করা যায়। আর আনকাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায় না। সিম্পল, যেগুলো গণনা করা যায় না, আপনি পরিমাপ করেন, পরিমাপ করা হয়, সেগুলোকে বলছি আনকাউন্টেবল নাউন। এখন এগুলোর মধ্যে উদাহরণ দিতে গেলে আপনাদের খুবই ইজি কিছু উদাহরণ মনে পড়বে। কাউন্টেবলের মধ্যে যেমন মানুষ আছে, রিক্সা আছে, গাছপালা আছে, তাই না, আসবাবপত্র আছে, সব কিছুই কাউন্ট করা যায়। কিন্তু আনকাউন্টেবল নাউনগুলোকে গণনা করা যাচ্ছে না। যেমন পানি, তারপর লোহা, তারপর হচ্ছে আপনার এগুলোকে ওজন করা হয়। তারপরে আমরা দুধ বলছি, তারপরে মধু বলছি, এই জিনিসগুলোকে গণনা করা যায় না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাহ, ইউনুস ভাই আগে ম্যাটেরিয়াল নাউন অ্যান্সার দিয়েছিলেন, বাহ, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা একটু জিনিস দেখি, খেয়াল করে দেখব সবাই। আচ্ছা, এবার এই কাউন্টেবল নাউনটাকে, আনকাউন্টেবল নাউনটাকে কিভাবে কাউন্টেবলে রূপান্তর করা যায়। যেমন আমরা বললাম যে ওয়াটার, এই ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, এইটাকে আমরা কাউন্টেবলে রূপান্তর করতে পারি কিভাবে? আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে রূপান্তর করার কিছু নিয়ম আছে। যেমন আমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে দেখেছিলাম, আপনি একটা কমন নাউনকে কালেকটিভ নাউনে রূপান্তর করতে পারবেন কালেকটিভ নাউনের একটা নির্দিষ্ট অংশ যুক্ত করে, তাই না? ঠিক সেমভাবে আনকাউন্টেবল নাউনকেও কাউন্টেবল নাউনে রূপান্তর করা যায় কিছু জিনিস যুক্ত করে। কীরকম দেখেন, যেমন আপনি বলতে পারেন আ গ্লাস অফ, আ গ্লাস অফ। তাহলে আ গ্লাস অফ যুক্ত করার পরে দেখেন আ গ্লাস অফ ওয়াটার, তার মানে কি এক গ্লাস পানি। এখানে কিন্তু এক গ্লাস পানিকে গণনা করা যায়। আপনি গ্লাসকে গণনা করতে পারছেন, পানিকে গণনা করা যাবে না যদিও, তার মানে এক গ্লাস পানি গণনা করা গেল। এরপর আপনি বলতে পারেন আ ব্যাগ অফ কি বলা যায়, ফ্লোর, এক ব্যাগ আটা, তাই না? তারপরে আপনি আরও বলতে পারেন আ বোল অফ হানি, এক বোল মধু। হানিটা কাউন্ট করা যায় না, ফ্লোরটা কাউন্ট করা যায় না, ওয়াটারও কাউন্ট করা যায় না, কিন্তু এর আগে আ বোল অফ, আ গ্লাস অফ এবং আ ব্যাগ অফ যুক্ত করার ফলে এগুলো কাউন্টেবল নাউনে রূপান্তরিত হয়ে গেল। বুঝতে পেরেছি আমরা কনসেপ্ট কি ক্লিয়ার? আ কাপ অফ, ভেরি গুড। টিকে গণনা করা যায় না, কিন্তু আ কাপ অফ যুক্ত করলে এটা কিন্তু গণনা করার। আচ্ছা, অনেক ধন্যবাদ বাবলুর রশিদ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। 2 pieces of bread, ভেরি গুড, 2 pieces of bread। আচ্ছা,
a piece of business, a piece of business, a piece of business হয় না, বিজনেস গণনা করা যায়, এটা আনকাউন্টেবল না, ঠিক আছে? ওকে, ভেরি গুড। 1 গ্লাস অফ ওয়াটার, এটা বলাটা ঠিক না, আমার মনে হয় যে আ গ্লাস অফ ওয়াটার বলাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সো ওইটাই বলবেন, ঠিক আছে? আ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি, আমাদের নাউনের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আমরা এবার বই থেকে কিছু এক্সারসাইজ দেখব, যেগুলি আপনাদের মধ্যে কয়জন পারেন। লাইভ একটা এক্সাম হয়ে যাক, আমি বইয়ে এখানে কিছু এক্সারসাইজ রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি বইয়ে এক্সারসাইজ অ্যাড করেছি। এখান থেকে আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি, আপনারা সেগুলো একটু কষ্ট করে অ্যান্সার করবেন কমেন্টে ঝটপট। সবাই রেডি হয়ে পড়েন, কোশ্চেন লেখার সাথেই আপনারা অ্যান্সার করে ফেলবেন, ঠিক আছে? দ্য ফার্স্ট কোয়েশ্চেন, এখানে বলা হয়েছে এক্সারসাইজ 1, রেকগনাইজ কালেকটিভ নাউন্স, ইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ ওয়ার্ডস কন্টেন ওয়ান কালেকটিভ নাউন, রাইট ইচ কালেকটিভ নাউন ইন কি বলেছেন, স্পেস প্রোভাইডেড। সোজা কথায় যদি আমি বলি, আমি কয়েকটা নাউন এখানে লিখব, আপনাকে বলতে হবে এই নাউনগুলোর মধ্যে কোনটা কালেকটিভ নাউন। দেখেন, প্রথমে আমি বলছি ভেজিটেবল, রেডিও অ্যান্ড ফ্যামিলি, এই তিনটা। 1 নম্বর ভেজিটেবল, তারপর আছে রেডিও, এরপর ফ্যামিলি। এগুলোর মধ্যে কোনটা কালেকটিভ নাউন? ঝটপট কমেন্ট করে জানান, ঝটপট কমেন্ট করে ফেলেন। এরপর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে জুরি, সেলবোট অ্যান্ড হ্যাপিনেস। জুরি, সেলবোট, হ্যাপিনেস, এগুলোর মধ্যে কোনটা কালেকটিভ নাউন? 3 নম্বরটা হচ্ছে, আমি 3টা করে দিই, বেশি দিই না, ফ্রিডম, স্কোয়ার্ড অ্যান্ড প্ল্যান্ট। ফ্রিডম, স্কোয়ার্ড, প্ল্যান্ট, এগুলোর মধ্যে কোনটা কোনটা কালেকটিভ নাউন? এগুলো বলে ফেলেন, কোনটা কোনটা কালেকটিভ নাউন বলে ফেলেন। আচ্ছা, ভেরি গুড। অনেকেই বলছেন ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি। গ্লাস অফ ড্রিঙ্ক কেমনে হয়? গ্লাস অফ ড্রিঙ্ক একটা নির্দিষ্ট ড্রিঙ্কের নাম বলতে হবে তো। ফ্যামিলি কালেকটিভ নাউন, হ্যাঁ বুঝলাম, ভালো কথা। তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়ে গিয়েছি, অনেকেই বলেছেন ফ্যামিলি কালেকটিভ নাউন, তাহলে আমরা এটাকে গোল চিহ্ন দিয়ে রাখলাম। এবার দ্বিতীয়টাতে 2 নম্বরে কোনটা কালেকটিভ নাউন? ঝটপট কমেন্ট করে ফেলুন, ঝটপট কমেন্ট করে ফেলুন। দ্বিতীয়টাতে একজন বলেছেন ফ্রিডম, 3 নম্বরে ফ্রিডম বলেছেন একজন, আবার একজন বলেছেন সেল বোট। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে। কালেকটিভ মানে যেটা দল বোঝাবে, একটা টিমকে বোঝাবে, এরকম, এটাকে আমরা বলছি কালেকটিভ নাউন। সো you have to think about the person or the people are included in this noun. So একটা জিনিস চিন্তা করবেন, সংখ্যাটা, the number of the things, the number of the person. ফ্রিডম তো কোনো নাম্বার বোঝায় না। স্কোয়াড মানে কি? দল। স্কোয়াড মানে দল। তাহলে 3 নম্বরের উত্তর যদি আমরা পাই, তাহলে স্কোয়াড। প্ল্যান্ট মানে হচ্ছে গাছ, এটা সিঙ্গেল হতেই পারে, কিন্তু স্কোয়াড কখনো সিঙ্গেল হতে পারে না, স্কোয়াড কখনো সিঙ্গেল হতে পারে না। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী জায়গায়, জুরি, সেইলবোর্ড অ্যান্ড হ্যাপিনেস। সেইলবোর্ড মানে কি? সেইলবোর্ড মানে হচ্ছে আমরা নদীতে যেই পালতোলা নৌকা টাইপের বলি না, এই পালতোলা নৌকাকে সেইলবোর্ড বলা হয়। তো এটা তো আর কালেকটিভ নাউন না। হ্যাপিনেস, সুখ, এটাও কালেকটিভ নাউন না। কালেকটিভ নাউন হচ্ছে জুরি। জুরি কাদেরকে বলা হয়? জুরি হচ্ছে, আমরা জাজ বলি না, এই জাজদের একটা গ্রুপ, 4, 5 জন, 6 জন, 7 জন জাজ মিলে যদি একটা টিম আকারে কাজ করে, তখন তাকে ওই জাজদের গ্রুপটাকে বলা হচ্ছে জুরি, অর্থাৎ বিচারকদের একটা গ্রুপ, তাদেরকে বলা হচ্ছে জুরি, ঠিক আছে? না, ইউনুস ভাইয়া ভুল বলেছেন, সেলবোর্ড হবে না, ইট উইল বি জুরি। হ্যাঁ, এবার অনেকেই সঠিক বলেছেন, স্কোয়ার, জুরি, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, এই ফাঁকে আমি একটু বলে নিই আপনাদেরকে, যারা স্পোকেন শিখতে চান, আপনাদের জন্য কিন্তু আমাদের স্পোকেন কোর্স লঞ্চ হয়েছে। আপনারা জানেন যে আমাদের খুবই পপুলার একটা কোর্স রয়েছে, অনার্গল ইংলিশ, যেখানে আমরা আপনাকে একদম, যদি আপনি কিছুই না পারেন, স্পোকেনের
মানে একদমই কিছুই না পারেন, কোথা থেকে শুরু করবেন ভাবছেন, আপনি বুঝতে পারছেন না, এরকম স্টুডেন্টকে নিয়ে আমরা কাজ করি একদমই শুরু থেকে, বিগিনার লেভেল থেকে। আপনি আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। আমি এবং মিম আমরা দুইজন আছি কোর্সটাতে, এবং আমরা প্রায় 30টা ক্লাসের মাধ্যমে 4 মাসে আপনাকে বিভিন্ন প্র্যাকটিস, তারপর লাইভ সেশনস, এরপর হচ্ছে পরীক্ষা, ইন্টারভিউ, অনেক কিছু আছে এইটাতে, গেম, ছোটো ছোটো গেম আছে। এগুলোর মাধ্যমে এই কোর্সটাতে আমরা চেষ্টা করি আপনাদের যে ফ্লসগুলো রয়েছে, স্পোকেনের ফ্লসগুলোকে ব্রেক করে কথা বলানো শেখানো। সো এই কোর্সটাতে ভর্তি হতে গেলে আপনার একটু আমাদের পেজে নক দিতে হবে, অথবা আপনি ক্লাস শেষে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিতে পারেন 017-980-49025। এই নাম্বারে কল দিয়েও কিন্তু ভর্তির তথ্য নিতে পারেন। সো তাহলে এই নাম্বারে কল দিলে আপনি ভর্তির তথ্য পেয়ে যাবেন, কিভাবে স্পোকেন কোর্সে জয়েন করতে হবে। সব কয়টা হয়েছে আবার একজন বলেছেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় এক্সারসাইজে চলে যাই, নাকি করব? এবার দেখব এবার বলবো যে এখানে যে নাউনগুলো রয়েছে, এই বাক্যগুলোর মধ্যে যে নাউনগুলো রয়েছে, সেই নাউনগুলোকে আইডেন্টিফাই করতে হবে আপনাদের। একটু খেয়াল করে দেখেন, নাউনগুলোকে আইডেন্টিফাই করবো আমরা। যেমন আমরা বলছি বার্ডস আর ফ্লাইং, বার্ডস আর ফ্লাইং। বার্ডস আর ফ্লাইং, এই বাক্যের মধ্যে কোনটা নাউন এবং সেটা কী ধরনের নাউন, এইটা আপনাকে চিহ্নিত করতে হবে। 2 নাম্বারটা রয়েছে কি, 2 নাম্বারে আমাদের যে প্রশ্নটা আছে, দ্য ফ্লাওয়ার ইজ রেড, এটা খুবই ইজি, আমার মনে হয় না যে কেউ পারবে না। আমি 2টাই দিচ্ছি কারণ আমাদের সময় নষ্ট হচ্ছে। অল কারেক্ট, বাহ, কংগ্রাচুলেশন যারা সবগুলো সঠিক করেছে। আর যারা সঠিক করেননি, ভুল হয়েছে, তারা একটু দেখে নেবেন, ঠিক আছে, নেক্সট টাইম যাতে ভুল না হয়। ভেরি গুড। আসাদুজ্জামান আসাদ ভাইয়া, গ্রামার বইটা কেনার জন্য আপনাকে রকমারি থেকে ডাউনলোড করতে হবে, অর্ডার করতে হবে। দেখেন আমাদের ক্যাপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, রকমারি.com থেকে আপনি কীভাবে ডাউনলোড করবেন, ওই ক্লিক করলে আপনার পেজে চলে যাবে, সেখানে আপনি খুব সুন্দর করে করতে পারবেন। এক্স্যাক্টলি। তাহলে এখানে কি বললাম আমরা, এখানে বার্ড হচ্ছে নাউন, দ্বিতীয়টাতে কোনটা, দ্বিতীয়টাতে নাউন হচ্ছে ফ্লাওয়ার, দ্বিতীয়টাতে নাউন হচ্ছে ফ্লাওয়ার, এটা আমরা সবাই জানি, তাই না? ওকে, ভেরি গুড, ভেরি গুড। বার্ডস হচ্ছে কমন নাউন, বাহ। আচ্ছা, রিফাতুল তাসনিম, এই তো বলেছি, কমেন্ট পড়েছি বাবা। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝে ফেললাম, পড়ে ফেললাম, দেখে ফেললাম, শিখে ফেললাম, এই তো। এগুলো নিয়ে আর কোনো প্রবলেম আছে কারো, কোনো প্রশ্ন আছে? নাই, থাকার কথা নয়। এটুকু আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলবেন। আমরা যেটা করব, আজকের ক্লাসটা একটু শর্ট করব, কারণ আমাদের নতুন একটা টপিক যদি আমরা শুরু করি তাহলে এটা আধুরা হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা যেটা করব, আগামী ক্লাসে পড়ব হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনের খুব সুন্দর সুন্দর শর্টকাট আছে, এই প্রোনাউনের খুব সুন্দর সুন্দর স্টোরি আছে। প্রোনাউন বেসিক্যালি 6 থেকে 8 প্রকার হয়ে থাকে। আমরা ওই 8 প্রকারের এর ব্যাখ্যা, বাক্যের মধ্যে ব্যবহার, কিভাবে কোনটাকে ব্যবহার করতে হবে, কেন কোনটা এই জায়গায় বসলো, কেন আমি অন্য প্রোনাউনকে এখানে ব্যবহার করতে পারবো না, সব প্রশ্নের উত্তর আমরা খুঁজে টেনে বের করবো ইনশাল্লাহ। এবং এইটা পড়বো আমরা আগামী ক্লাসে। আগামী ক্লাস কবে আপনারা জানেন, যে সোমবার ব্যতীত সপ্তাহে 6 দিনই আমরা এখানে ক্লাস নিয়ে থাকি, একদিন পর পর। যেমন আগামীকাল ক্লাস আছে মিম ম্যামের, পরশুদিন শনিবার আমার ক্লাস পাবেন আপনারা, শনিবার আমি ক্লাস নেব, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা? এইভাবে আমাদের এটা মুভ করতে থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। এত কমেন্ট করি, পড়েন না কেন? কমেন্ট করলে তো দেরি হয়ে যায় বাবা। আচ্ছা, আমি যাবার আগে একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আপনাদের। আপনারা যারা বইটা এখনও সংগ্রহ করেন না, আমি বইটার একটু বিশেষত্ব আপনাদেরকে শর্টকাটে একটু বলি। আপনারা যারা মনে করছেন বইটার সন্দেহ আছে বা বইটাতে কত কিছু থাকতে পারে, আপনারা প্রথম ক্লাসটা আমার করেছেন। আমার ক্লাসে আমি যেভাবে বুঝাই প্রত্যেকটা জিনিস ওইভাবেই আমি বইটাতে লিপিবদ্ধ করেছি।
আপনার যদি বেসিক গ্রামারের সমস্যা হয়ে থাকে, আপনার মনে হচ্ছে যে আমি বই পড়ে হচ্ছে না, আমার একটা টিচারের সাহায্য দরকার, আমার মনে হয় এই বইটা আপনার একটা টিচারের কাজ করবে। কারণ আমি বইটাতে একটা গ্রামার বইয়ের গাইড হিসেবে কাজ করার ক্ষমতা রাখে এই বইটা। কারণ আমি এইভাবে এত সহজ বইতে গল্পের মাধ্যমে ডিভাইড করে করে ভেঙে 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 বুঝিয়েছি। যারা সংগ্রহ করেছেন তারা আমার সাথে একমত হবেন। এখন পর্যন্ত একটাও ব্যাড কমেন্ট আমার চোখে পড়েনি যে বইটা নিয়ে সে অসন্তুষ্ট হয়েছেন, বইটাতে তার এই জিনিসটা ভালো লাগেনি, বইটার বিল্ড কোয়ালিটি, পোস্টার, ফ্রন্টটা, কভার যেটা, এবং বইটার পেজ, বইটার রাইটিং সব কিছুই অসাধারণ। আপনারা চাইলে কিনতে পারবেন। উপরে ক্যাপশনে দেখেন আমার রকমারির লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করে কিন্তু বইটা কিনতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আর লাস্টলি আরেকবার বলে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের স্পোকেন কোর্সের ভর্তি শুরু হয়ে গিয়েছে। আপনারা চাইলে স্পোকেন কোর্সে জয়েন করতে পারেন। যারা স্পোকেনের সমস্যা আছে, শুরু থেকে শিখতে চান, তারা আপনারা নাম্বারটা লিখে নেন, ক্লাসের পর এই নাম্বারে কল দিলেই স্পোকেন কোর্সের বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়া হবে। স্পোকেন কোর্সের বিস্তারিত আপনারা জানতে পারবেন। ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা। তাহলে আমরা আজকের মতো বিদায় নেই। আমরা সবাই আগামী ক্লাসে ইনশাল্লাহ থাকবো। সবাই রেগুলার ক্লাস করেন। আমি ক্লাসের মাধ্যমেই আমার লেখা বইটা আপনি শেষ করে দেবো ইনশাআল্লাহ। লাইভ ক্লাসের মাধ্যমেই বইটা শেষ করে দিব। যারা সংগ্রহ করেননি বইটা সংগ্রহ করে রাখেন, ক্লাস নিলে আপনি দেখে দেখে মেলাতে পারবেন, তখন আলাদা করে লিখতে হবে না। ঠিক আছে? ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।